সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটখাটো বিষয় না। এটা গোটা জাতিকে, গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা দুইটার সময়, একটা হচ্ছে 25শে মার্চের আপনার সেই কালোরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু 26 তারিখ থেকে, ওটা একটা, আবার 16 তারিখে বিজয় আরেকটা। ঠিক একইভাবে 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে, এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে, গোটা স্টেটকে, রাষ্ট্রকে, এটা একটা ছোটোখাটো নাড়া নয়, এটা একটা বড় রকমের নাড়া। এবং দেখেন, এটা হচ্ছে যে প্রায় 17-18 বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার, তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল যে বিষয়গুলো, স্তম্ভগুলো ছিল, সেগুলোকে ভেঙে দেওয়া। এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এরপরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে, এককভাবে হয়নি। এটা আলোচনার মাধ্যমে, এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল। আমি খুব পরিষ্কার করেই বলছি, সকলের, এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট যে স্ট্রাকচার, যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন 2জন ছাত্রনেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়, এটা একটা করা যায়। সেটা আপনার খুব বেশি সম্ভব হচ্ছে না বোধ হয়, আর কিছুটা আপনার কম হচ্ছে। বিষয়টা তো পলিটিক্যাল 100%, তাই না? পরিবর্তনটা পলিটিক্যাল, এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল, এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয়, আগে হয়েছে, সব দেশেই হতে হয়, একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়। আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে, তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান। এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার। এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে, একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন, তারা তো ওই দায়িত্বেই রয়ে গেছেন। এখনও তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও যে আপনি কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করা, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলার।
এরপরে আপনারা দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোকজনেরা তার দাবি দাওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলা হয় যে মব লিঞ্চিং এর ব্যাপারটা আর কি, তাই না? এটা বিচ্ছিন্ন মনে করি না। অন্যদিকে আপনার সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার যে প্রচন্ড রকমের একটা প্রক্রিয়া ছিল, এটা এখনো যায়নি, এই চেষ্টাটা চলছে। এর মধ্যে আপনার কিছু পলিটিক্যাল ঘটনাও ঘটেছে। ছাত্র একটা রাজনৈতিক এন্টিটি নিয়ে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াচ্ছেন ঠিক পরিষ্কার না। তো এতগুলো ঘটনা কিন্তু আমি ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি। সেই জন্য এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার, তাদের ডিসিশন নিতে দিলেই হচ্ছে, দেরি হচ্ছে, এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার একটা পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকালই তো হয়, গতকাল মেইন ঘটনাটা ঘটছে। আমাকে আমাদের রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। তখনও কিন্তু আপনার এই রাঙামাটিতে ওটা অতটা ছড়িয়ে পড়েনি। তো আমার যতটুকু আমি যাদেরকে চিনি জানি, খবরটা জানানোর পরে কিন্তু কারফিউ হয়নি, ওই 144 দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আপনার ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারেননি, যার ফলে এটাকে আরো এসকেলেট করেছে। এই যে আপনার দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু আপনার ক্ষতির ব্যাপার হচ্ছে। এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন, ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কি করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রেই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্ত তারা নেবেন। আমার কাছে মনে হয় যে এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে। এটা হচ্ছে আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য যে আসলে প্রবলেমগুলো ওই জায়গায়, নট দ্যাট যে দিস গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস, এটা খুবই সিরিয়াস, করতে চান, সব কিছু করতে পারেন, কিন্তু কোথাও এই ল্যাকিংগুলোর কারণে ঠিক আর আমাদের অতটা আশা করাও বোধ হয় ঠিক হবে না। যতটুকু হচ্ছে ঠিক আছে, আমরা সহযোগিতা করি, আমরা দেখি, ইতিমধ্যে তারা অনেকগুলো বড় বড় কাজে হাত দিয়েছেন, সেগুলো আমরা দেখি। আমাদের পরামর্শ এটা আমরা ওনাকে প্রথম দিনই বলেছি যে তার রেগুলার এনগেজ করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। হিল ট্যাক্সের ব্যাপার হচ্ছে যে হিল ট্যাক্সের তারপরে আমাদের তো চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি, কারণ এখানে মূলত শুধু কি হিল ট্যাক্সের প্রবলেম তা বোধ হয় না, ওখানে সোশ্যাল প্রবলেমগুলো আছে, কিন্তু এই প্রবলেমগুলো তারপরে আমরা সলভ করিনি দীর্ঘকাল ধরে।
আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, তারাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। সো এটাকে একদিনে তো আপনি পারবেন না, বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে ইমিডিয়েটলি বিষয়গুলোকে আপনার আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে।